আমি এখানে? সেটা আবার কেমন খেলা? আগে তো নাম শুনিনি। তা শুনবি কি করে? বলতে পারি সেটা আমাদের একটা পারিবারিক ট্র্যাডিশন ছিল, অনেকটা লুকোচুরির মতোই, কিন্তু নিয়মকানুন একটু আলাদা। প্রতি বছর ভূত চতুর্দশীতে রাত 12টা বাজলেই এই খেলাটা শুরু হয়। যৌথ পরিবারের সদস্যই ছিল প্রায় জনা 15-20। তার উপর চাকর বাকর বা ধর বাড়িতে কালী পুজো উপলক্ষে যদি কোনো অতিথি আসতেন, তিনিও যোগ দিতেন খেলায়। গ্রাম্য পরিবেশ, তখনও ইলেকট্রিসিটি আসেনি। তার উপর সারা বাড়ির সব আলো নিভিয়ে দেওয়া হতো। ওই বিশাল জমিদার বাড়ি জুড়ে তখন ঘুটঘুটে অন্ধকার। উফ, জাস্ট জমে যেত ভাই। আরে বাস, এবার কালী পুজোয় তো আমি তোদের বাড়ি যাচ্ছি। খেলাটা হবে তো? না না, আজ প্রায় বছর 15 হলো সে খেলা বন্ধ। আমি তখন খুব ছোট, বুঝলি। এই খেলা চলার সময় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে এই খেলা আর কখনো হয়নি। অ্যাক্সিডেন্ট? কি হয়েছিল? চোখ বড় বড় করে জিজ্ঞেস করে বরুণ। সেটা আমি ঠিক জানি না ভাই, খুব ছোট ছিলাম তো। ওই দিনের পর থেকে ওই নিয়ে বাড়ির বড়রা আর কোনো কথা বলেন না। ছোটদের সামনে তো নয়, তাই। কথা শেষ না করেই মাথা নিচু করে দু হাতে আড়াল করে একটা সিগারেট ধরায় জিতেশ। তারপর জানালার বাইরে ধূসর ধোঁয়া ছেড়ে বলে, তবে এখনো কালী পুজো বেশ ধুমধাম করেই হয়। খুব জাগ্রত আমাদের ঠাকুর, সারা রাত ঢাক বাজে, মশাল জলে। এবার তো যাচ্ছিস আমার সঙ্গে, দেখবি। ভালো কথা, কিছু গরম জামা নিয়েছিস তো? ওটা কিন্তু কলকাতা নয়, ঠান্ডা ইতিমধ্যে বেশ জাঁকিয়ে পড়েছে ওখানে। সামান্য হেসে মাথা নেড়ে বন্ধুকে আশ্বস্ত করে বরুণ। ওরা বসে রয়েছে প্রেসিডেন্সি কলেজের বয়েজ হোস্টেলের দোতলার একটা ঘরে। দূরে সূর্য ডুবছে। কেশর রঙা মরা রোদ আর খোলা জানলার খড়খড়ি ওদের ঘরের মেঝেতে আঁকি বুঁকি কেটেছে। শরৎকালের আকাশে কাশফুলের মতো ভেজা মেঘ সোনালি রং ধরেছে। পুজো আসছে। আগামীকাল থেকে কলেজ ছুটি। হস্টেলের আবাসিক ছাত্ররা বাড়ি ফেরার মেজাজে। কেউ কেউ যে যার ঘরে আড্ডা মারছে, কেউ বা ব্যাগপত্তর গোছাতে ব্যস্ত। জিতেশ এবং বরুণ রুমমেট। অবশ্য শুধু রুমমেট বললে ভুল বলা হয়, তারা একে অপরের অভিন্ন হৃদয় বন্ধু। বরুণের বাড়ি শিলিগুড়ি আর জিতেশের বাড়ি পুরুলিয়ায়। জিতেশের পূর্বপুরুষরা বাঁকুড়া আর পুরুলিয়ার বর্ডারে দোলাডাঙ্গা নামক এক গ্রামের জমিদার ছিলেন। অবশ্য জমিদারি এখন অতীত, তবে সেই ঋতগৌরবের চিহ্নস্বরূপ বিশাল দুমহলা জমিদার বাড়িটা এখনো মাথা উঁচু করে নিজের অস্তিত্বের দাবি জানিয়ে আসছে। সারা বছর শুধু জিতেশের এক অকৃতদার জেঠু আর খান কয়েক কাজের লোক ছাড়া কেউ থাকে না। প্রতি বছর কালী পুজোয় মাতৃপ্রতিমার সঙ্গে সঙ্গে সেই সুপ্রাচীন অট্টালিকাতেও প্রাণের পরশ লাগে। কলকাতা থেকে জিতেশের 3 কাকা জ্যাঠা, তাদের ছেলে মেয়ে সবাই আসেন। 3টে দিন হৈ হৈ করে কাটে। এইবার সেই উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে বরুণ। কালীপুজোর 2 দিন আগে থেকেই নিমন্ত্রণ। পুকুরের পাকা রুই, দেশি মুরগি, কচি পাঁঠার ঝোল, সব মিলিয়ে একেবারে এলাহি কাণ্ড। তবে এসবের থেকেও তাকে যেটা এক অমোঘ মায়াবী আকর্ষণে মগ্ন করে রেখেছে তা হলো ওই অদ্ভুত খেলাটা। 15 বছর আগে কি এমন ঘটেছিল ওই পরিবারে যে
ওই ঐতিহ্যমণ্ডিত খেলাটা বন্ধ করে দিতে হয়। একটা অদম্য কৌতূহল ধীরে ধীরে গ্রাস করে নেয় ওর চৈতন্য। যখন গাড়িটা দোলাডাঙ্গা এসে পৌঁছালো তখন সূর্য অস্তমিত। সরু কাঁচা রাস্তায় বিকট শব্দ তুলে কোনো রকমে গাড়িটা এগিয়ে চলেছে। দুপাশে ছোট ছোট মাটির একতলা বাড়ি, ধানক্ষেত, ধুধু প্রান্তর, কোথাও আগাছার ঘন জঙ্গল। সরু রাস্তা একটু চওড়া হতেই দূর থেকে চোখে পড়ল জমিদার বাড়ির সিংহ দরজা। প্রায় 2 মানুষ সমান উঁচু স্তম্ভের ওপর লাল সুরকির খিলান। সেই খিলানের মাথায় কারুকার্য করা বিশাল দুটো সিংহের মূর্তি। যদিও কালের প্রকোপে ক্ষয়াটে সেই মূর্তি এখন আর প্রায় চেনাই যায় না। নুড়ি বিছানো রাস্তা ধরে বাড়ির মূল দরজার সামনে এসে থামল গাড়িটা। গাড়ি থেকে নেমেই বুক ভরে একটা শ্বাস নিল বরুণ। আহ, তোফা জায়গা। ততক্ষণে এগিয়ে এসেছেন জিতেশের জেঠু সহ বাড়ির অন্যান্য সদস্যরা। জিতেশ একে একে বরুণের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে লাগলো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় খেয়েছো কিছু? বলুন, না আলাপ করে দিই। এই হচ্ছে আমার জেঠু, ইনি আমার কাকামণি। এসো এসো। আরে না না, থাক থাক, প্রণাম করতে হবে না। আর এই হলো আমার বোন শতরূপা। কত বড় হয়ে গেছে বল, কেমন আছিস? সেই পরিচয় পর্ব সারতে সারতেই তারা পা বাড়ালেন বাড়ির অন্দরমহলের উদ্দেশ্যে। সন্ধে নামছে। বিশাল ছাদে শতরঞ্জি পেতে বসেছে সবাই। রাতের আঁধার নামলেই এই অঞ্চলে ইলেকট্রিসিটি চলে যায়। অবশ্য তা নিয়ে স্থানীয় কারুরই বড় একটা ক্ষোভ নেই, কারণ যার স্বাদ স্বপ্নাতীত তার প্রতি মানুষের প্রত্যাশা জন্মায় না। একটা বড় ধামায় মুড়ি আর নারকেল কুচি, আর অন্য একটা ধামায় গরম গরম ধোঁয়া ওঠা পেঁয়াজি বেগুনি সহকারে গল্প জমে উঠেছে। আমরা জমিদার হয়েছি খুব বেশি আগের কথা নয়, এই ধরো 3 বছর হবে মেরে কেটে। তার আগে আমরা কি ছিলুম জানো? বেগুনিতে কামড় বসিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্নটা বরুণের দিকে ছুঁড়ে দিলেন বড় জেঠু। বরুণ উত্তর দেয় না। বড় জেঠু মৌতাতি মানুষ, সে জানে এই প্রশ্নের জবাব তিনি নিজেই দেবেন। হলেও তাই মুচকি হেসে তিনি বলে উঠলেন, ডাকাত, ভয়ানক ডাকাত। আমাদের পূর্বপুরুষ বিধু ডাকাতের নামে 20টা গ্রাম কাঁপত। তিনি এই কালী মন্দির এবং কালী পুজোর প্রতিষ্ঠা করেন। তখন এই জায়গা গ্রামের অংশ ছিল না, এখানে ছিল এক বিশাল গভীর জঙ্গল। সেখানে দিনের বেলাতেও মানুষ কেন, পাশের মাঠে চড়ে বেড়ানো কোনো গৃহপালিত পশুও ঢুকতে সাহস পেত না। তারপর আস্তে আস্তে আমাদের মেলা টাকা হলো। আমাদের পূর্বপুরুষেরা ভদ্রলোক হয়ে শেষে এই জমিদারি ফেঁদে বসলেন। আরে বাস, এই বাড়িটা নিশ্চয়ই জমিদার হওয়ার পরে তৈরি। বরুণের চোখে আগ্রহ। হ্যাঁ, সে তো বটেই। এই বাড়ির বয়স 1.5 বছর হবে। তবে জমিদার হিসেবেও খুব একটা সুনাম তাদের ছিল না। খাজনা না দিতে পারলে প্রজাদের ওপর চলতো অকথ্য অত্যাচার। সেসব কথা ভাবলে তাদের বংশধর হিসেবে এখন নিজেরই অনুশোচনা হয়। শেষের কথাগুলো বলতে বলতে জেঠুর গলা ভারী হয়ে এলো। বরুণ কতকটা প্রসঙ্গ ঘোরানোর জন্যই বলল, আচ্ছা, জিতেশের মুখে আপনাদের পারিবারিক একটা খেলার কথা শুনেছি, এই আমি এখানে নামের, সেটার ব্যাপারে একটু কিছু বলুন না। অন্ধকার চারপাশে ঘন কুয়াশার মতো জমাট বেঁধে আছে।
ছোট যে তেলের কুপিটা জ্বলছে তাতে কিছুমাত্র দৃশ্যমান নয়। বিশাল প্রাসাদের খাঁজে খাঁজে সেই আবছা আলো পথ হারাচ্ছে। জেঠুর মুখে কম্পমান যে আলোর ছিটে ফোঁটা জমা হয়েছে তাতে মুখের অভিব্যক্তি বোঝা সম্ভব নয়। তবু কেন জানে না বরুণের মনে হলো খেলাটার নাম শুনেই বৃদ্ধ মানুষটার দু চোখে আতঙ্কের একটা ছাপ ফুটে উঠেই মিলিয়ে গেল। যেন শিউরে উঠলেন ভদ্রলোক। তারপরে নিজেকে সামলে নিয়ে বললেন, এক মজার খেলা, বুঝলে? এই রকম বড় বাড়ি আর নিশ্ছিদ্র অন্ধকার না হলে সে খেলা জমে না। প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে এই খেলা হতো। এইটা আসলে একটা সাইলেন্ট গেম। যতজন মেম্বার থাকবে ততগুলো কাগজের টুকরো করা হবে। সবগুলোই সাদা থাকবে, শুধু একটা টুকরোয় লেখা থাকবে আমি এখানে। তারপর সবাই একটা করে টুকরো তুলে নেবে। কে ওই আমি এখানে লেখা টুকরোটা পেল সেটা কিন্তু অন্যরা জানবে না। এবার সমস্ত আলো নিভিয়ে গোটা বাড়ি অন্ধকার করে দেওয়া হবে। কাগজটা যে পেয়েছে সে সবার আগে ঘর থেকে বেরিয়ে যাবে। তারপর বাকিরা একে একে বেরিয়ে তাকে খুঁজতে থাকবে। অন্ধকারের মধ্যে কেউ জানতেও পারবে না তারা কাকে খুঁজছে। তাই সবাই সবার সঙ্গে দেখা হলেই বলবে আমি এখানে। অন্যজন আর কোনো কথা বলবে না। সেও শুধু উত্তর দেবে আমি এখানে। আর মজাটা এখানেই, যে আসল আমি এখানে লেখা কাগজটা পেয়েছে তাকে কেউ আমি এখানে বললে সে কোনো উত্তর দেবে না, শুধু ওই জায়গাতেই চুপটি করে বসে পড়বে। তাই অন্যজন সেটা বুঝতে পেরে চুপচাপ তার পাশে বসে পড়বে। অন্য একজন এসে সেটা বুঝতে পারলে সেও তাদের পাশেই বসে পড়বে। এইভাবে একে একে সবাই প্রথম জনকে চিনে নেবে। কিন্তু শেষে যে খুঁজে পাবে তাকে কিছু জরিমানা দিতে হবে। জরিমানা মানে আহামরি কিছু না। ধরো, পরের দিন বাড়ির পুকুর থেকে নিজের হাতে পাকা রুই ধরে বাড়ির সকলকে খাওয়াতে হবে, বা লজ্জার মাথা খেয়ে বেসুরো গলায় গানের দুকলি গেয়ে শোনাতে হবে, এইসব আর কি। কথা শেষ করে হেসে উঠলেন জেঠু। আরে বাহ, দারুণ খেলা তো! আজকেই তো ভূত চতুর্দশী। চলুন আমরা সবাই মিলে আবার খেলাটা খেলি। না না, সে সম্ভব নয়। কেন? আজ থেকে 15 বছর আগে এই খেলা খেলতে গিয়ে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। খেলারই একজন সদস্যের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর থেকে এই খেলা আর হয়নি এই বাড়িতে। কিন্তু ঠিক কি হয়েছিল জেঠু? এবার বরুণের পরিবর্তে প্রশ্নটা করে শতরূপা। সে জিতেশের খুড়তুতো বোন। বেশ স্নিগ্ধ একটা ব্যাপার আছে মুখে। গায়ের রং শ্যামবর্ণ, চেহারা বেশ লম্বা। বরুণ ভেবেছিল খেতে বসে ওর সঙ্গে কথা বলবে, কিন্তু মেয়েটা তেমন একটা পাত্তা দিচ্ছে না। কুপির অস্থির আলো সেই মেয়েটার মুখেও এক অদ্ভুত আলো ছায়ার মায়াজাল বিস্তার করেছে। সরু টিকালো নাকের ছায়া পিছিয়ে যাচ্ছে তার মসৃণ গালে। না না, কি হয়েছিল সেসব বলতে গেলেই আড্ডার মেজাজ নষ্ট হয়ে যাবে। যাই হয়ে থাকুক, সেটা এখন অতীত। 15 বছর পেরিয়ে গেছে, এখনো সেটা নিয়ে ভয় পেয়ে এত সুন্দর খেলাটা নষ্ট করার কোনো মানেই হয় না। অভিমানের সুরে এই কথাটা বলল মেয়েটা। এবার বরুণ, জিতেশ এবং জিতেশের দুই কাকিমাও তার সুরে সুর মেলায়। সত্যি তো, মোটর গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে কি লোকে গাড়ি চালানো ছেড়ে দেয়? অতীতকে আঁকড়ে ধরে রেখে এরকম একটা ফ্যামিলি ট্র্যাডিশন বন্ধ করে দেওয়া একদম অনুচিত। সবার অনুরোধে জেঠু নিমরাজি হয়ে বলে ওঠেন, আচ্ছা বেশ, সবাই যখন চাইছে আমি আর কি বাধা দেব।
তবে আমার দুটো শর্ত আছে। প্রথমত, বাড়ির চৌহদ্দির বাইরে কেউ বেরোবে না। আর দ্বিতীয়ত, দোতলার এই কোণের ঘরের দরজাটা কেউ খুলবে না বা ওখানে লুকোতেও যাবে না। রাজি? রাজি রাজি রাজি। রাজি 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 একসাথে অনেকগুলো স্বর সমবেত কণ্ঠে বলে উঠল। কাগজের টুকরোগুলো সবার হাতে পৌঁছানোর পরেই জিতেশ এগিয়ে গিয়ে ফুঁ দিয়ে কুপির কম্পমান আলোটা নিভিয়ে দিল। জেঠু সবাইকে আরেকবার সাবধান করে দিয়ে বললেন, মনে থাকে যেন, দোতলায় ডান দিকে এগোলে সব শেষে কোনায় যে দরজা আছে সেটা কিন্তু কেউ খুলবে না। তোমরা কেউ গুম ঘরের নাম শুনেছ? আগেকার দিনে প্রজারা বিদ্রোহ করলে বা খাজনা দিতে অস্বীকার করলে তাদের ওই ঘরে বন্দি করে ফেলে দেওয়া হতো। তারপর সে মারা গেলে তাকে পেছনের বাগানে পুঁতে দেওয়া হতো। আগের বার এই খেলার সময় ওই ঘরেই দুর্ঘটনাটা ঘটে। তাহলে ঘরটা তালা বন্ধ করে রাখলেই তো হয়। সে চেষ্টা কি আর করিনি? ওই ঘর অভিশপ্ত। ওই ঘর তালা বন্ধ করে রাখা যায় না। তালা বন্ধ রাখলে নিশুতি রাতে ঘরের ভিতর থেকে অশৈলী হাহাকারের শব্দ ভেসে আসে। কারা যেন ভিতর থেকে দরজার পাল্লা ঝাঁকায়। ওই দরজার ওপারে অনেক অনেক অভিশাপ জমে আছে। কথা শেষ করে জ্বলন্ত কুপির কম্পমান শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন তিনি। লালচে আলোয় তার চোখের মণি চিকচিক করছে, মুখে চামড়ার ভাঁজে ভাঁজে অন্ধকার জমেছে। তিনি অনুচ্চ কণ্ঠে কয়েকটা কথা যেন নিজের মনেই বিড়বিড় করে বলতে শুরু করলেন। অবশ্য কেউই তাতে খুব একটা মনোযোগ দিল না। নতুন খেলার উৎসাহে মশগুল সবাই। খেলা নিয়ম অনুযায়ী চলতে থাকলো। প্রথমে একজন হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে গেল। বরুণ বুঝল সেই এই আমি এখানে লেখা টুকরোটা পেয়েছে। তারপর বাকিরাও তার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলো। অন্ধকারের মধ্যে যে যাকে পারছে আমি এখানে বলছে। বেশ মজা হচ্ছিল। অনেকক্ষণ ধরে চলল খেলাটা। একটা সময় পর শতরূপার কাছে যে টুকরোটা আছে সেটা বোঝা গেল। শতরূপাকে চিনে নিয়ে পরপর সবাই একটা সিঁড়ির ধাপে ধাপে বসে পড়ল। বরুণও গিয়ে বসলো একটা ধাপে, তার উপরে গিয়ে বসলো আরো দু একজন। শতরূপা আস্তে আস্তে বলল, সবাই কি এসে গেছে নাকি কেউ খুঁজছে এখনো? চারপাশে নিকষ কালো অন্ধকার, সামনে অমাবস্যা, আকাশের গায়েও ঘন তমসার আভরণ। জিতেশের ছোট কাকু পকেট থেকে একটা দেশলাই বের করে সেটা জেলে তার ক্ষীণ আলোয় সবাইকে গোনার চেষ্টা করলেন। সেই নিস্তেজ আলোয় কারোরই মুখ স্পষ্ট নয়, তবে শরীরী অবয়বের একটা ধারণা মেলে। ওরা মোট 12 জন খেলছিল, কিন্তু তিনি 13 জনকে গুনলেন। পুরো বাড়ি জুড়ে একটা হাসির রোল উঠল। তিনি নিজেও হেসে ফেললেন। তারপর আর একটা দেশলাই জ্বালিয়ে আবার গুনলেন, কিন্তু আবার সেই একই ভুল হলো। তিনি মোট 13টা ছায়া মূর্তি দেখতে পেলেন। নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। 12 জনের একটা বাড়িতে 13 জন খেলছে কি করে? এরপর সবাই সত্যি চিন্তায় পড়ে গেল, এটা কি করে সম্ভব? জিতেশ এবার বিরক্ত হয়ে লাইটারটা জ্বালিয়ে সিঁড়ির ধাপ বেয়ে নিচে নেমে আসতে লাগলো এবং একে একে গোনা শুরু করলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। একটা চাপা উদ্বেগ ছড়িয়ে পড়েছে সবার মুখে।
কারোর মুখে একটা শব্দ নেই। ধীরে ধীরে 12 জন গোনা শেষ হতেই জিতেশ শান্তির নিঃশ্বাস ফেলল। সামান্য হাসি ঠাট্টা চলার পরে সবাই আবার পরের রাউন্ড খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করলো। পরের বার সবাই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বরুণ বেশ কিছুক্ষণ ঘরেই অপেক্ষা করল। তারপর পায়ে পায়ে বেরিয়ে এলো বাইরে। দোতলার ঘরটা পেরোতেই সরু বারান্দাটা এল শেপে বেঁকে গিয়েছে। পায়ে পায়ে দেওয়াল ধরে বারান্দাটা পেরিয়ে সিঁড়ির কাছে নেমে এলো সে। সিঁড়ি বেয়ে নামতেই প্রশস্ত উঠান। মাথার ওপরে রাতের আকাশের গালিচায় ঝিকিমিকি তারার দল মরীচিকার মতো অতল নিদ্রায় নিমগ্ন। সেই তারাদের নিভু নিভু আলোয় বাড়ির বিশাল বিশাল অস্পষ্ট স্তম্ভ, আকাশ ছোঁয়া খিলান যেন অভিশপ্ত দেখাচ্ছে। এখন অন্ধকারে চোখ সয়ে এসেছে তার। পরিষ্কার দেখা না গেলেও আবছায়ায় মাখামাখি সুপ্রাচীন অট্টালিকার একটা অস্পষ্ট ছবি তার চোখের সামনে ফুটে উঠছে ধীরে ধীরে। বরুণ সন্তর্পণে পায়ে পায়ে এগিয়ে চলেছে দেওয়াল ঘেঁষে। ওই তো দূরে একজন দাঁড়িয়ে আছে। সিংহ দরজার ঠিক নিচেই নিশ্ছিদ্র অন্ধকারের সাথে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। পায়ে পায়ে বরুণ এসে দাঁড়িয়েছে ছায়ামূর্তিটা ঠিক পিছনে। এইবার ছায়ামূর্তিটার কাছ ঘেঁষে প্রায় ফিসফিসিয়ে এসে বলে ওঠে, আমি এখানে। ছায়ামূর্তি নিশ্চুপ। কয়েক মুহূর্তের অখণ্ড নিস্তব্ধতা। বরুণ শুধু নিজের ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। এবার মূর্তিটা ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ে মাটিতে। অমাবস্যার অবিচ্ছেদ্য অন্ধকারে তার মুখটা দেখতে পেল না বরুণ, কিন্তু হাতটা ধরতেই বুঝল সেটা একটা মেয়ের হাত। তাকে উদ্দেশ্য করে চাপা গলায় আবার বলল, আমি এখানে। কিন্তু সে কোনো উত্তর দিল না। বরুণ ততক্ষণে বুঝে গেছে যে আমি এখানে লেখা কাগজটা ওর কাছেই আছে, তাই সেও তার পাশে বসে পড়ে। তারপর ফিস করে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে কোনো উত্তর দিল না। বরুণ অবশ্য বুঝেছে এটা কে। বাড়িতে অল্প বয়সী মেয়ে একজনাই আছে, শতরূপা। একটা ভীষণ মিষ্টি গন্ধে চারপাশের বাতাস মায়াবী হয়ে উঠছে। সেই গন্ধে নিশাতুর পুরুষ হরিণের মতো তার মনটা চঞ্চল হয়ে উঠছে। আবার নতুন করে খেলাটা ভালো লাগতে শুরু করেছে তার। পাশে বসে ফিস করে দু একটা প্রশ্নও করলো, কিন্তু কোনো উত্তর এলো না। প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পরেই ব্যাপারটা বুঝতে পেরে দুদিকে মাথা দোলালো বরুণ। সঙ্গে সঙ্গে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। এই খেলার নিয়মিত নিস্তব্ধতা। শতরূপা সেই নিয়মই মানছে, তাই উত্তর দিচ্ছে না। নিয়ম লঙ্ঘন করলেই ডিসকোয়ালিফাইড। তাও সে ফিসফিসিয়ে বলে ওঠে, আরে এখানে তো কেউ নেই, কথা বলো। মেয়েটা তবুও কোনো উত্তর দিল না। হয়তো বরুণের সঙ্গটা ঠিক পছন্দ করছে না, অথবা হয়তো অচেনা ছেলেদের সঙ্গেও খুব একটা কথা বলে না। এবার তার একটু বিরক্তি এলো। এত অহংকারে কি আছে, কথাই তো বলতে বলেছি। তাই সে ঠিক করলো সে উঠে গিয়ে অন্য জায়গায় দাঁড়াবে। যখন অন্য কেউ তাকে খুঁজে পাবে তখন সে তার পাশে এসে আবার বসবে। কিন্তু উঠে যাওয়ার আগেই একটা অদ্ভুত অনুভূতি হলো। একটা ঠান্ডা কুয়াশার বলয় যেন মেয়েটাকে ঘিরে আছে। বরুণের হাত পা কাঁপছে সেই ঠান্ডায়। নিমেষেই ভয়ে তার হৃদস্পন্দন দ্রুত লয়ে ছুটতে শুরু করলো। ভীষণ ভীষণ অস্বস্তি হলেও সহজে সেখান থেকে উঠে যেতে পারছে না সে। চোখ দুটো বন্ধ করে সে প্রার্থনা করতে লাগলো অন্তত একজন তাকে দেখতে পেয়ে এগিয়ে আসুক, নইলে সে এক্ষুনি জ্ঞান হারাবে। কয়েক মিনিটের মধ্যেই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল সে।
কেউ সত্যিই তাকে আন্দাজ করে তার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে সে এগিয়ে এসে বরুণের হাত স্পর্শ করল। তারপর চাপা স্বরে বলল, বরুণ যেন সম্বিত ফিরে পেল। দুবার জোরে জোরে শ্বাস নিয়ে বলল, আমি এখানে। তার গলা শুকিয়ে এসেছে, কিন্তু গলাটা তার পরিচিত মনে হওয়ায় ভয়টা কিছুটা কমল। বড় জেঠু। কে? বরুণ? হ্যাঁ। আমি জেঠু। তুমি পেয়েছো আমি এখানে লেখা কাগজটা? না না, আমি নই, আমার পাশে যে বসে আছে সে পেয়েছে। জেঠু আর কথা না বাড়িয়ে বসে পড়লেন মাটিতেই। তার মিনিট খানেকের মধ্যেই আর একজন। এইভাবেই বাড়ির বাকিরা তাদের খুঁজে পেয়ে বসে পড়ল পরপর। প্রায় মিনিট 10 পর হঠাৎ কিছুটা দূর থেকে জিতেশের কৌতুক মাখা গলার স্বর ভেসে এলো। এ কি, তোমরা সবাই এভাবে বসে আছো কেন? জেঠু বলে উঠলেন, কারণ বরুণ আমি এখানে লেখা কাগজ যার কাছে আছে তাকে পেয়ে গেছে। বরুণের পাশে আমি আর তারপর একে একে বাকি সবাই বসেছে। কেন? কি দেখতে তোমরা কি যে দেখো। ফিক করে হেসে জিতেশ বলল, আর বরুণেরও বলিহারি দৃষ্টি। কোনো গাছের টব বা ভাঙা থামের পাশে হয়তো বসে পড়েছে ভুল করে। কারণ এই রাউন্ডে আমি এখানে লেখা কাগজটা আমার কাছে রয়েছে। জিতেশের কথাগুলোর শেষ কয়েকটা শব্দ শুনতে পায় না বরুণ, কারণ তার মাথার ভিতর সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে এই মুহূর্তে সে জ্ঞান হারাবে। কারণ ততক্ষণে জামার বুক পকেট থেকে দেশলাই বের করে জ্বালিয়েছে সে। আর বিস্ফারিত চোখে দেখেছে তার বাম দিকে দেওয়ালে গা ঘেঁষে যেখানে মেয়েটা বসেছিল সেই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। শুধু একটা আবছা সুগন্ধের রেশ তখনও মাতোয়ারা করে রেখেছে তাকে। এইবার ওই আমি এখানে লেখা কাগজটা এসে পৌঁছালো বরুণের হাতে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শতরূপা তাকে খুঁজে পেয়ে গেল। এরপর একে একে 12 জন তার সামনে বসে পড়ল। সুতরাং এইবারের খেলাটাও বেশিক্ষণ চলল না। পরের রাউন্ড খেলার জন্য সবাই তৈরি হচ্ছে, এমন সময় জিতেশ হঠাৎ বরুণের কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলার চেষ্টা করলো। ও হাঁপাচ্ছিল দেখে বরুণ জিজ্ঞেস করলো, আরে কি হলো জিতেশ, জল খাবি? জিতেশ বলল, এবার 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 তুই ওই কাগজটা পেয়েছিলি, তাই তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না আসলে জিতেশ আমতা আমতা করছে দেখে বরুণ ওকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। এবার বল, কি হয়েছে? সবাই যখন প্রথমে তোকে খুঁজছিল আমি আমি আমার ঘরে গিয়েছিলাম। ওখানে একটা বড় জামা কাপড়ের খোলা আলমারি আছে। এটা বেশ ভালো লুকানোর জায়গা। তাই আমি ভাবলাম ওখানে নিশ্চয়ই কেউ লুকিয়েছে। তাকে চমকে দেওয়ার জন্য জামা কাপড়ের মধ্যে দিয়ে বাইরে থেকে হাত ঢোকালাম। তারপর ভিতরে যে ছিল তার একটা হাত ধরে ফেললাম। তারপর বললাম আমি এখানে, কিন্তু কিন্তু কোনো উত্তর এলো না। ভাবলাম আমি এখানে লেখা কাগজটা ওই পেয়েছে। কিন্তু বড় মুহূর্তেই আমার কেমন যেন অদ্ভুত লাগলো। হাতটাকে ভীষণ ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। তখন আমার মধ্যে একটা অস্বস্তি শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আমার লাইটারটা জেলে ভিতরে ঢুকলাম, কিন্তু কিন্তু কাউকে দেখতে পেলাম না। এরকম কি করে হয়?
বরুণ কথাটা শুনতে শুনতে শিরদাঁড়ায় একটা চিনচিনে শিরশিরানি অনুভব করছিল। একটা অজানা ভয় ওকে জড়িয়ে ধরেছে আষ্টে পৃষ্ঠে। কিন্তু জিতেশের ভয় বাড়িয়ে দিয়ে লাভ নেই। একটু হেসে সে বলল, কোনো লোহার রড বা কিছু ধরেছিলিস হয়তো, উত্তেজনায় হাত ভেবেছিস। জিতেশ হাসল না। আমি জানি ওখানে কোনো লোহার জিনিস নেই, পুরোটাই কাঠের। তবে অকাট্য প্রমাণ যখন নেই, তোর যুক্তি মেনে নেওয়া ছাড়া তো আর উপায় নেই। ওদের কথা চলতে চলতেই সবাই পরের রাউন্ডের জন্য তৈরি হয়ে গেছে। ওরাও আর কথা না বাড়িয়ে ঘরের ভিতরে ঢুকল। খেলাটা স্বাভাবিক ছন্দেই এগোচ্ছিল, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল কেউই বোধহয় খেলাটাকে আর এনজয় করছে না। সবাই কেমন যেন আড়ষ্ট হয়ে আছে, অথচ লোক হাসাহাসির ভয়ে সেটা কেউ স্বীকারও করছে না। পরের রাউন্ড শুরু হওয়ার পর থেকেই বরুণের একা থাকতে একটু ভয়ই করছিল। তার ভেতর থেকে কেউ যেন এক টানা বলে চলেছিল, সাবধান সাবধান। তাই সে অন্ধকারে ঠাহর করে কারো না কারো সঙ্গে হাঁটছিল। প্রথমে 12 জনের জায়গায় 13 জনকে খুঁজে পাওয়া, তারপর আলমারির ভেতর ঠান্ডা হাত, এমনকি তার পাশে বসে থাকা সেই ছায়ামূর্তি। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু অনেকক্ষণ পরেও আমি এখানে লেখা কাগজটার মালিককে খুঁজে পাওয়া গেল না। অগত্যা সবাই অন্য অন্য দিকে খুঁজতে লাগলো। বরুণও সেই এল শেপের বারান্দা পেরিয়ে এগিয়ে গেল আলো আঁধারি ভেদ করে। এদিকটা একটু বেশিই অন্ধকার। ওই যে দূরে দেখা যাচ্ছে বন্ধ দরজাটা। হাওয়া বইছে সশব্দে। সেই হাওয়ার দমকে দরজাটা অল্প অল্প কাঁপছে। পুরনো পাল্লার জং ধরা কবজায় ক্যাচ কোচ অদ্ভুত আওয়াজ উঠছে। বরুণের সারা শরীর শিরশিরিয়ে ওঠে সেই শব্দে। ঠান্ডা লাগছে ভীষণ। হঠাৎ সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে চাপা মিহি স্বরে দুটো শব্দ ভেসে আসে। বুকের ভেতর ধড়াস করে ওঠে বরুণের। পর মুহূর্তেই নিজেকে সামলে নেয়। কে কে ওটা? শতরূপা? বরুণ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি এখানে। ওপাশ থেকে কোনো উত্তর আসে না, শুধু একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। ওই তো অন্ধকারের পর্দা সরিয়ে একটা একটা অস্পষ্ট ছায়ামূর্তি এগিয়ে যাচ্ছে। বরুণ বুঝতে পারে সেই মূর্তি ধীর পায়ে এগিয়ে চলেছে ওই ওই গুম ঘরের দিকে। এবার সে শুনতে পায় সেদিক থেকে ভেসে আসছে একটা ভীষণ মৃদু স্বরের গুনগুনানি। সুরটা হচ্ছে না, কিন্তু সেই সুরে এক মায়াবী সম্মোহনী শক্তি আছে। সেই সুরের মূর্ছনা তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। অমোঘ আকর্ষণের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পিত করে পায়ে পায়ে সেই সুরের মালকিনকে অনুসরণ করে চলে সে। গুম ঘরের দরজার সামনে এসে মুহূর্তকাল থমকে দাঁড়ায়। তারপর দরজা খুলে ওই ঘরের মধ্যে ঢুকে যায় ছায়ামূর্তি। অস্পষ্ট একটা ক্যাচ করে আওয়াজ হয়। বরুণের বুকের মধ্যে রণদামামা বাজছে। সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার সারা মস্তিষ্ক জুড়ে উথাল পাথাল ঝড় উঠেছে। মন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে যায় সেই ঘরের দিকে। পাল্লায় লাগানো বড় পিতলের কড়াটা ধরে টানতেই সেটা মিহি শব্দে খুলে যায়। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা তারাদের মিটিমিটি আলো এই নিকষ অন্ধকারের সামনে সম্পূর্ণ অসহায়। সেই আঁধারের চক্রবুহের দিকে স্খলিত পায়ে এগিয়ে যায় সে।
বরুণের ঠিক মুখোমুখি বসে আছে লোকটা, পিঠ দেওয়ালে হেলান দেওয়া, মাথাটা একদিকে অদ্ভুতভাবে কাত হয়ে হেলে আছে। পরনে ছাই রঙের জামার অনেকটা রক্তে ভিজে কালচে বাদামি হয়ে গেছে। মেঝেতেও চটচটে রক্ত জমাট বেঁধে আছে। পিঠের পিছন থেকে দেওয়াল উঠে গেছে মাথার ওপরের জমাট বাঁধা অন্ধকারে। সেদিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেওয়াল, এই অন্ধকার কিছুর যেন আর শেষ নেই। বরুণের ইচ্ছে করছে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে, কিন্তু উপায় নেই। ঘরটা ছোট, চারিদিকে চারটে নিরেট নোংরা তেল চিটে দেওয়াল, না আছে কোনো দরজা, না আছে জানলা। কোথাও একটা ঘষঘষে আওয়াজ হচ্ছে, সম্ভবত ইঁদুর। ঘরের একটা কোণে জমাট বাঁধা অন্ধকারটা যেন আরো ঘন। চোখের সামনে একটা টাটকা মৃতদেহ পড়ে থাকলেও সেই অন্ধকারটাই তার বেশি অস্বস্তিকর লাগছে। কিছু মনে নেই তার। মনে নেই তার নাম, ঠিকানা, ফোন নাম্বার। মনে নেই প্রথম প্রেম, প্রথম বৃষ্টিতে ভেজা, প্রথম মুগ্ধতা, প্রথম কান্না। আজ কিছুক্ষণ আগে হঠাৎ চোখ খোলার পর থেকে যেন এটাই তার একমাত্র জগৎ। এই ঘরই তার পৃথিবী। তার আগের পরের সব কিছু ঘষা কাঁচের মতো ঘোলা। মাথার পিছনে অস্বাভাবিক যন্ত্রণা। স্থান কাল পাত্রের প্রতিক্রিয়ার ক্ষমতা হারিয়েছে সে। প্রাণপণে চাইছে সব শক্তি উজাড় করে দিয়ে চিৎকার করে উঠতে, কিন্তু পারছে না। পৃথিবীর সমস্ত ক্লান্তি এসে জড়ো হয়েছে তার দু চোখে। একটু একটু করে সম্বিত ফিরছে। সে বুঝতে পারছে সে কি ভীষণ বিপদে পড়ে আছে। অসম্ভব আতঙ্ক শিকলের মতো বেঁধে ফেলছে তাকে। মাথাটা হালকা লাগছে, গা গুলিয়ে বমির উদ্রেক হচ্ছে। নিজের ক্লান্ত কাঠামোটাকে কতটা টেনে হিঁচড়ে তুলে দাঁড় করাচ্ছে। ছুটে যেতে চাইছে দেওয়ালের অপর প্রান্তে, কিন্তু সে দেওয়ালের কোনো শেষ নেই, কোনো শুরু নেই। অবশেষে ক্লান্ত হয়ে মাটিতেই বসে পড়েছে সে। নিকষ কালো অন্ধকারের সাথে সেও যেন সম্পৃক্ত হয়ে গেছে। সামনের মৃতদেহটা এখন দেখতে পাচ্ছে না আর, তবে তার একটা আবছা অবয়ব আন্দাজ করা যায়। ঘরময় ছুটে ছুটে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট প্রাণী। আরশোলা, ইঁদুর। মাঝে মাঝে তার শরীরের ওপর দিয়ে দৌড়ে যাচ্ছে, জামার হাতা কামড়ে ধরছে। সে এক ঝটকায় সরিয়ে নিচ্ছে হাত। প্রাণীগুলো ছিটকে পড়ে কিচ কিচ শব্দ করে পালাচ্ছে। ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে। সে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছে এই পরিস্থিতির কাছে। ভীষণ ঘুম পায় তার, চির ঘুম। হঠাৎ সম্বিত ফেরে মাথার ওপরে একটা চাপা কণ্ঠস্বর শুনে। ওই তো মাথার অনেকটা উপরে একটা খোলা দরজা। সেই দরজার কাছে এসে দাঁড়িয়েছে কয়েকটা আতঙ্কিত মুখ। হ্যাঁ হ্যাঁ, এদের তো চেনে বরুণ। তেলের জ্বলন্ত কুপি হাতে জেঠু, ওর পাশে দাঁড়িয়ে জিতেশ এবং শতরূপা। চাপা গুঞ্জন, টুকরো টুকরো কান্না ভেসে আসছে। বরুণ শুনতে পায় জেঠু ভাঙা গলায় বলছেন, এই জন্য এই ঘরের কাছে তোমাদের আসতে দিইনি কোনোদিন। এটা শুধু ঘর নয়, প্রায় 20 ফুট গভীর একটা অন্ধকূপ। অবাধ্য প্রজাদের এই অন্ধকূপেই নিক্ষেপ করা হতো। 15 বছর আগে বাড়ির চাকর দিবাকরের মেয়ে পারুল এভাবেই এই সর্বনাশা খেলা খেলতে খেলতে এই ঘরে ঢোকে। তারপর এভাবেই সেই অন্ধকূপে পড়ে ঘাড় ভেঙে মারা যায়। ছেলেটার বাবা মাকে আমি কিভাবে মুখ দেখাবো, কি বলবো তাদের? জেঠুর শেষ কথাগুলো কান্নায় বুঝে আসে। এতক্ষণে আস্তে আস্তে সব মনে পড়তে শুরু করেছে তার। সামনে পড়ে থাকা মৃতদেহটাকেও বিলক্ষণ চিনেছে সে। এই মুখ সে আজন্মকাল দেখে আসছে আয়নায়। ওই তো কাত করা ঘাড় তুলে সে তার দিকেই তাকালো। রক্তাক্ত ঠোঁটের কোণে অদ্ভুত একটা
হাসির রেখা। প্রায় ফিসফিসিয়ে অদ্ভুত একটা সুর করে সেই ভীষণ চেনা গলাটা বলে উঠল,